সবাইকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা অধিবৃত্তে ছিলাম। তো অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আশা করি আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নিয়ে ভিডিও দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। যদি দেখে না থাকেন, অর্থাৎ উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, সেখানেও কিন্তু আমরা এই যে পরামিতিক স্থানাঙ্ক কি, পরামিতিক সমীকরণ কি, সেখানে আমরা আলোচনা করেছি। সেই পরামিতিক সমীকরণ এবং পরামিতিক স্থানাঙ্ক অধিবৃত্তের বেলায় কিরকম হয় সেটা নিয়ে আজকে কথা হবে আর কি। সো এই অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সবগুলো সংক্রান্ত ভিডিও, প্রত্যেকটা লেকচারের সবগুলো ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। তাছাড়া পুরো সব প্লেলিস্টের সব ভিডিও যদি একসাথে পেতে চান, আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। সো খুবই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে, সেটা হচ্ছে অধিবৃত্তের বেলায় পরামিতিক স্থানাঙ্কটা কেমন হবে। তো আমি যে অধিবৃত্তটা এঁকেছি, আমি ধরে নিচ্ছি সেটা আরক্ষ হচ্ছে এ প্রাইম, ঠিক আছে। অধিবৃত্তের আরক্ষ x অক্ষ বরাবর, তাহলে তার সমীকরণটা দাঁড়াচ্ছে আমার কাছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আমি ধরে নিচ্ছি এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এখন এই অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে সি। তো আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কের বেলায়ও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে আমাকে একটা সহায়ক বৃত্ত নিতে হবে। ওকে, সো আসলে আমরা এই যে অধিবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুতেই আমরা পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব না। সো অধিবৃত্তের উপরে আমি এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তের উপরে আমি একটা পি বিন্দু ধরছি, সেটা হচ্ছে x, y। এই পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। এটা এখন কিসে দেওয়া আছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে। তাকে আমরা কিসে নির্ণয় করব? পরামিতিক স্থানাঙ্ক। তাহলে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমি যে কাজটা করব, অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে। এই লম্বটা কিন্তু আমি উপকেন্দ্রের উপর আঁকি নাই, এটা জাস্ট অধিবৃত্তের যে কোনো জায়গায় একটা উপরস্থ একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু থেকেই লম্ব অঙ্কন করেছি। তো আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে n, এই হচ্ছে pn, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্টরিটি। ওকে, এখন যে পরামিতিক স্থানাঙ্কের পরামিতিক অর্থাৎ চলক থিটা বা টি দ্বারা আমরা ডিনোট করি xy কে, সো সেই পরামিতিক সমীকরণের জন্য আমাকে কি লাগবে? সহায়ক বৃত্ত লাগবে। সেই বৃত্তটা আমি এখন যে কাজটা করব, কেন্দ্র থেকে a এবং a প্রাইম কে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এখানে একটা এই সি এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, তাহলে আমি এই যে এ প্রাইম কে ব্যাস ধরে একটা কি করেছি? সেন্টারে একটা বৃত্ত অঙ্কন করেছি। ওকে, একটা বৃত্ত অঙ্কন করেছি। ওকে, এখন আসি এই এন থেকে এই বৃত্তের উপরে আমি একটা স্পর্শক অঙ্কন করতেছি। স্পর্শক, এই যে আমি একটা কি অঙ্কন করেছি? একটা স্পর্শক অঙ্কন করেছি। তো স্পর্শকটা আমি অসীম তরকারিটা মুছে ফেলি। স্পর্শকটা যে বিন্দুতে ছেদ করবে, বৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে স্পর্শকটা, সেই বিন্দু থেকে যদি আমি কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে যদি আমি একটা রেখা টানি, সেই রেখাটা ওই স্পর্শকের উপর কি হবে? লম্ব হবে। সো আমি যদি এখন সেই স্পর্শক আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি? স্পর্শক একটা, সেটা হচ্ছে মনে করেন বি এন, একটা স্পর্শক টেনেছি। সেই বি এন স্পর্শকটা বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। এখন আমি বি সি, সি আর বি যোগ করেছি, আর এই সি বি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা অধিবৃত্তের এখান থেকে এতটুকু গিয়েছিলাম একক, আশা করি প্রথম ভিডিওতে মনে আছে। এখান থেকে এটাও একক। সো এখানে সিবি, এখানে বি এবং সি সমান হচ্ছে যে এ, বি এবং সি সমান এ, এবং কি সি এ তাও সমান একক। এবং এখানে সি এন, এই যে সি এন, এখানে সি এন সমান কিন্তু এক্স। কেন এক্স ধরেছি? কারণ এই অধিবৃত্তের পি বিন্দুতে যদি বুস এক্স হয়, তাহলে এখানে এন বিন্দুতে বুস কত হবে? এক্স হবে, ঠিক আছে। y এর মান এখানে 0 হবে, কিন্তু এখানে 0 হচ্ছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে তাহলে cn সমান কত? x। তাহলে এখন আমার কাজ হচ্ছে যে এই x কে থিটার মধ্যে রূপান্তর করা, অত পরামিতিক স্থানাঙ্ক এই বৃত্তের সাপেক্ষে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করা xy কে। সো এখানে যদি এই কেন্দ্রটা তৈরি করেছে এই BCN,
এখানে BCN কোণ সমান হচ্ছে যে থিটা, অর্থাৎ এই যে BCN কোণ সমান হচ্ছে থিটা, এবং এটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করছি, এবং এটাই হচ্ছে আমার কাছে উৎকেন্দ্রিক কোণ। আশা করি বুঝতে পেরেছি, এটা হবে আমার কাছে উৎকেন্দ্রিক কোণ। আচ্ছা, তাহলে এই x কে এই থিটার মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। সো এটাই হচ্ছে আমার কাছে সেই বৃত্তটা। এখন এই বৃত্তের মধ্যে BCN, এখানে ত্রিভুজ BCN একটা কি ত্রিভুজ? নিশ্চয় একটা সমকোণী ত্রিভুজ, কারণ CB টা এই BN এর উপরে পারপেন্ডিকুলার, লম্ব। তাহলে BCN একটা যদি সমকোণী ত্রিভুজ, আর এই C থেকে N, এখান থেকে C থেকে N হচ্ছে আমাদের কাছে x, ঠিক আছে? তাহলে AN বিন্দুতে বুঝবো x, P বিন্দুতেও বুঝবো x। সো এখন BCN এই সমকোণী ত্রিভুজে আমাকে x কে থিটার মাধ্যমে রূপান্তর করতে হবে। তাহলে CN বাই BC, ঠিক আছে? CN বাই BC 90 ডিগ্রি অপোজিট, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, আমাকে x এর মানটাই লাগবে। অতিভুজ বাই ভূমি, তাহলে কি? অতিভুজের ভূমি হচ্ছে sec থিটা। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে sec থিটা। ওকে, সো CN হচ্ছে x, BC হচ্ছে a, সো sec থিটা, সো x a sec থিটা। তাহলে এই x এর এই ভুজের মান আমি থিটার সাপেক্ষে নিয়ে আসছি, পরামিতিক স্থানাঙ্ক থিটা বা t দ্বারা ডিনোট করি আমরা। তাহলে x কে থিটার মধ্যে রূপান্তর করছি, ঠিক আছে? তাহলে y এর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলি। তাহলে এই যে x সমান a sec থিটা, এটাই হচ্ছে কি পরামিতিক সমীকরণ। তবে y এরটাও বের করি, দেন ইজি। সো এখন x সমান যদি a sin থিটা হয়, সেটা হচ্ছে x এর ভ্যালুটাকে আমরা a sin থিটার মধ্যে রূপান্তর করছি। সেই x অর্থাৎ p বিন্দুটা, সেই p বিন্দুটা অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে এই যে x এর যে মানটা, সেটা এই সমীকরণে যদি আমি বসাই, নিশ্চয়ই আমি y এর মানটা পাচ্ছি। সো 1 নং হতে আমি পাই x sin থিটা sec থিটা। যদি বসাই তাহলে আমি এটার উপরে হোল স্কয়ার x এর জায়গায় মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 কি করেছি? x sec থিটা 1 নং সমীকরণে বসাচ্ছি। কেন বসাইছি? কারণ আমি যে বিন্দুটা নিচ্ছি সেটা অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু। এখন আমার আসতেছে a স্কয়ার sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সো দাঁড়াচ্ছে এখানে sec স্কয়ার থিটা মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছি। সো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু y স্কয়ার বাই b স্কয়ার। সো এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। সো y স্কয়ার বাই b স্কয়ার। সো এখান থেকে tan থিটা সমান আমরা লিখতে পারি y বাই b। সো আমরা এখন এখান থেকে লিখতে পারি যে b tan থিটা ইকুয়াল টু y। তাহলে আমাকে যদি বলে এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটা, এই যে পরামিতিক সমীকরণ x a sec থিটা y b tan থিটা, এইটাই হচ্ছে আমার কাছে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। এখন আমাকে যদি বলে এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত, তাহলে a sec থিটা এবং b tan থিটা। ওকে, তাহলে এই হচ্ছে যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক হবে এটা। কিন্তু যে কোনো বিন্দুতে যদি পরামিতিক স্থানাঙ্ক এটা হয়, তাহলে এই থিটা কোণটা কত হবে? ঠিক আছে, যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক a sec থিটা b tan থিটা। ওকে, নো প্রবলেম। পরামিতিক সমীকরণ যে কোনো অধিবৃত্তের বেলায় x a sec থিটা y b tan থিটা, নো প্রবলেম। কিন্তু অধিবৃত্তের কোণটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। অর্থাৎ অধিবৃত্তের সেই উৎকেন্দ্রিক কোণ, উৎকেন্দ্রিক কোণটা আমরা এই যে আমরা tan থিটা থেকে এটা বের করি, এখান থেকে আমরা উৎকেন্দ্রিক কোণটা বের করে ফেলতে পারি। দেখেন এখানে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স y বাই b। অবশ্যই এখানে আমি মডুলাস দিচ্ছি। আমরা যে অর্থাৎ আর্গুমেন্ট, মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে গিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আশা করি চাইলে যদি ভিডিও না দেখেন, চাইলে দেখে নিতে পারেন জটিল সংখ্যার ভিডিওতে।
ওকে, ম্যাথ পয়েন্ট 24 এ গিয়ে প্লেলিস্টে ক্লিক করলে জটিল সংখ্যার ভিডিওতে মডুলাস আর্গুমেন্ট নিয়েও কথা বলেছি। ওকে, সো এই টিটার এখানে আমি অবশ্যই মডুলাস দেব, কারণ না হলে কোনটা ঠিকমতো আমাদের মেজারমেন্টটা দিবে না। সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই b, এটাই হচ্ছে আমার কাছে উৎকেন্দ্রিক কোণ। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে যে কোনো অধিবৃত্তের বেলায় এই সমীকরণের অধিবৃত্তের বেলায় যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক হবে এটা। কিন্তু থিটা কোণটা কেমন হবে? থিটা কোণটা হবে তাহলে বিষয়টা এরকম যে এই অধিবৃত্তের বেলায় আমি একটা অধিবৃত্ত, এখন একটা एग्जांपल নিচ্ছি, x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। তাহলে এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা এই एग्जांपलটা দেখলে বুঝে যাব। এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি হবে? এখানে 3 sec থিটা, আশা করি বুঝতেছি, যেহেতু a sec থিটা এখানে হচ্ছে 3 স্কয়ার a sec থিটা এবং 4 tan থিটা, এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। কিন্তু এর এই স্থানাঙ্কে যে কোনো বিন্দুতে যদি এটা হয়, তাহলে আমাকে যদি বলে যে এই যে অধিবৃত্ত যেটা, সেটা নিশ্চয়ই কোনো না কোনো বিন্দু দিয়ে তো গেছে, এখানে অনেকগুলো বিন্দু দিয়ে গেছে না? তো আমি আন্দাজে একটা বিন্দু ধরতেছি, এটার উপরস্থ অনেকগুলো বিন্দু হতে পারে, আমি আন্দাজে বোঝার জন্য একটা বিন্দু নিচ্ছি একটা, সেটা হচ্ছে মনে করে 4, সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারে যে এরকম যে বিন্দুটা আমি বলছি আন্দাজে একটা বিন্দু ধরছি, সেটা হচ্ছে সো এই বিন্দুতে যে 4,20/3 এত বিন্দুতে আমাকে বললো পরামিতিক স্থানাঙ্ক কত। তো এত বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক a sec থিটা, b tan থিটা, নো ডাউট ইট। সাথে আমাকে এর কেন্দ্রটা কত হবে, তাহলে উৎকেন্দ্রিক কোণটা কত হবে? উৎকেন্দ্রিক এত বিন্দুতে উৎকেন্দ্রিক কোণ থিটা সমান হবে tan ইনভার্স y। y হচ্ছে আমাদের কাছে কত? y হচ্ছে 20/3 আর b হচ্ছে আমাদের কাছে কত? 4, এখানে 4। আশা করি বুঝছি। এখানে a সমান হচ্ছে আমার কাছে 3 এবং b সমান হচ্ছে আমার কাছে কত? 4। ক্লিয়ার আশা করি। সো এখান থেকে ক্যালকুলেটিং করলে আমার কাছে চলে আসবে এখানে 59.01 সামথিং এত ডিগ্রি আসতে পারে। সো আমাকে যদি বলে যে কোন একটা বিন্দু যদি আমাকে উল্লেখ করে যে 423 বিন্দুতে অধিবৃত্তের উপরস্থ এটা একটা বিন্দু, এটা xy স্থানাঙ্ক অবস্থায় দেওয়া আছে, এই বিন্দুতে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। কোন সমীকরণে? এই সমীকরণে। তখন আমি লিখবো 3 sec থিটা 4 tan থিটা, যেখানে থিটা সমান হচ্ছে 59.01 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এখন আমাকে যদি বলে যে -4/20/3 এত বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, তাহলে এই তো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, তাও এটা এই সমীকরণে এত বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, এই সমীকরণ এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ, এটা করতেছে এই 2 নং সমীকরণের পরামিতিক স্থানাঙ্ক প্রতিবার এটা ঠিক থাকবে, a sec 3 sec থিটা b tan থিটা, ওকে ঠিক আছে এই সমীকরণের জন্য। কিন্তু এই বিন্দুতে কোনটা পাল্টে যাচ্ছে, এই বিন্দুতে কোনটা হবে, তখন কি হবে? কারণ এই বিন্দুতে আমরা কোন সমীকরণে যাচ্ছি, কোন কোয়াড্রেন্টে যাচ্ছি? এই কোয়াড্রেন্টে। বিন্দুটা কোন জায়গায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। প্রথমে ছিল এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, দুইটাই প্লাস ছিল প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু এখন কোন জায়গায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে হলে আমাকে কি করতে হবে? 5 - থিটা করতে হবে। তাহলে এটা লিখবো আমরা 5 - থিটা উৎকেন্দ্রিক কোণ। সো এখানে আমরা পাচ্ছি কি, তাহলে 5 মানে 180 ডিগ্রি মাইনাস এই যে 59.01 ডিগ্রি। ওকে, আমি সরাসরি এটা বসিয়ে দিলাম, সেখানে আপনারা লিখবেন tan ইনভার্স এত। ঠিক আমাকে যদি এখন বলে যে -4 না বলে, যদি বলে যে -4 -23 20/3 এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এই সমীকরণে, তাও সেটা, কিন্তু কোণ কত? কোণ হবে তখন 5 + থিটা, কারণ আমি তখন কোন কোয়াড্রেন্টে আসতেছি? আমি তখন এই যে তৃতীয় চতুর্ভাগে আসতেছি, আমাকে তখন কত ডিগ্রি ঘুরতে হবে? 5 ঘুরে আরো প্লাস।
ওকে, তখন 5 প্লাস থিটা হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 20/3/4। এখানে কিন্তু আমি মডুলাস দিয়েছি, ঠিক আছে, কারণ এখানে মাইনাস থাকলেও এটা আমার কাছে কোনো প্রবলেম নাই, আমার কাছে সবসময় পজিটিভ আসবে, তাহলে কোন পাল্টে যাবে, এটা আমরা মডুলাস আর্গুমেন্টের ভিডিওতে আলোচনা করেছি। সো অর্থাৎ এখানে আসতেছে আমার কাছে 180 ডিগ্রি, ও এটা তো প্লাস প্লাস এই যে 59.01 ডিগ্রি। ঠিক একইভাবে যদি এই বিন্দুতে হয় অধিবৃত্তের কোন একটা অধিবৃত্তের এই বিন্দুটা যদি হয়, এটা কোন কোয়াড্রেন্টে, 4 কোয়াড্রেন্টে, তাহলে সেখানে হবে কত হবে, সেখানে 4 হবে, x এর মান পজিটিভ এবং -20/3। এই বিন্দুতে তখন কি হবে, আমরা 25 মাইনাস থিটা হবে, অর্থাৎ তখন 360 ডিগ্রি এরকমই থাকবে, 360 ডিগ্রি মাইনাস এই যে tan ইনভার্স যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই সবসময় পজিটিভ। এখানে মাইনাস থাকলেও কি আসবে, এখানে মাইনাস থাকলেও সেটা যখন পজিটিভ আসবে এখানেও পজিটিভ আসবে, এখান থেকে এখানে মাইনাস থাকলেও পজিটিভ আসবে, কারণ আমি মডুলাস সাইন দিছি, তাহলে মডুলাস সাইন দিয়েও সেখান থেকে আমার কাছে কি আসবে, 59.01 ডিগ্রি নিশ্চয়ই আসবে, আর সেটা মাইনাস করে যা আসবে সেটাই হবে আমার কাছে থিটা মান। আমি কি আলোচনা করছি আসলে, মূল হচ্ছে অধিবৃত্তের x² - y² - b² সমান 1, এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a sec θ b tan θ। সেরকম একটা অধিবৃত্তের সমীকরণ নিয়েছি আমরা, x²/9 - y²/16 = 1। তাহলে এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি হবে, যেহেতু এখানে a sec θ b tan θ, তাহলে আমাদের এখানে হচ্ছে 3² 9 3 sec θ, এখানে 16 মানে হচ্ছে 4², তাহলে 4 tan θ। তাহলে এই অধিবৃত্তের যে কোনো বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক এটা। যখন আমাকে বিন্দুটা উল্লেখ করে দিবে, মনে করেন এরকম একটা বিন্দু আমি ধরেছি, অধিবৃত্তের উপস্থিত একটা বিন্দু, এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক কত, তখন এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক a sec θ b tan θ লিখব, পাশে লিখে দিব যার উৎকেন্দ্রিক কোণ θ = এটা। যখন বলবে -420/3 এরকম যদি থাকে এই বিন্দুতে, তখন আমরা হিসাব করব সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেটা যে কোয়াড্রেন্টে পড়বে সেই কোয়াড্রেন্টের কোণটা বের করে নিব, কিন্তু পরামিতিক স্থানাঙ্ক ঠিক থাকবে, এই পরামিতিক স্থানাঙ্ক ঠিক থাকবে, সাথে লিখব কোণটা। একইভাবে এই বিন্দুর জন্য পরামিতিক স্থানাঙ্ক এটা ঠিক আছে, কিন্তু কোণটা লিখব পাশে এটা। এই বিন্দুতেও পরামিতিক স্থানাঙ্ক ঠিক আছে, পাশে লিখব কোণ, এখান থেকে এটা মাইনাস করে যা আসে সেটা। তো আশা করি আমরা যে কোনো বিন্দুতে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, যে কোনো বিন্দুতে বিন্দুটা উল্লেখ করে দেন, তাহলে পরামিতিক স্থানাঙ্ক a sec θ b tan θ লিখে উৎকেন্দ্রিক কোণটা বলে দিব, সেটা কোন কোয়াড্রেন্টে পড়েছে সেই অনুসারে উৎকেন্দ্রিক কোণটা কিন্তু তৈরি হবে। আশা করি আমরা বুঝছি, যে কোনো সমীকরণ দেওয়া থাকলে তার পরামিতিক স্থানাঙ্ক, আর পরামিতিক সমীকরণ বলতে x = a sin θ a sec θ y = b tan θ। এখন আমরা দেখব যে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিভাবে একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তো আমাকে একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, কোন একটা অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, সেই পরামিতিক স্থানাঙ্ক থেকে আমাকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো পরামিতিক সমীকরণের বেলা আমরা কি জানি, পরামিতিক সমীকরণের বেলা আমরা জানি যে যেহেতু এটা পরামিতিক স্থানাঙ্ক, সেটা কার্তিক স্থানাঙ্কর মাধ্যমে আমরা রূপান্তর যদি করি, অথবা পরামিতিক সমীকরণ যদি লিখি, x = 4 sec θ লিখি না, এবং y এবং আমরা কি লিখি 6 tan θ, এটাই তো আমাদের পরামিতিক সমীকরণ। তো এখান থেকে আমরা লিখতে পারি x/4 sec θ, দেন এটা আমরা যদি লিখি x²/4² sec² θ, দেন এখানে আমরা লিখব y/6 = tan θ, দেন y²/6² = tan square θ। ওকে, তো আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, তাহলে 1 - 2 থেকে আমরা পাচ্ছি x²/4² - y²/6² sec² θ tan square θ। তাহলে কোন একটা সমীকরণ দেওয়া থাকলে সেটার উপরস্থ কোন বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি, আবার কোন একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে যদি সমীকরণ নির্ণয় করতে বলে, আশা করি আমাদের বের হয়ে গেছে 4² - y²/6² = 1 sec² - 1। এটাই হচ্ছে আমার সেই নির্ণীয় অধিবৃত্তের সমীকরণ, যেটা পরামিতিক স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকেন,
সুস্থ